আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া, সহকারী শিক্ষক, ইমাম গাজী আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে ধারাবাহিক ক্লাসে আজকে তোমাদের জন্য আমি বাংলা প্রথম পত্রের মঙ্গলুর পথে যে একটি ভ্রমণ কাহিনী রয়েছে বিপ্রদাস বড়ুয়ার, সেই ক্লাসটির আজকে তৃতীয় পর্ব এবং শেষ পর্ব ইনশাল্লাহ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এর আগে দুইটি পর্বে আমি অর্ধেকটুকু করিয়েছি। তো আমরা দেখেছিলাম আমাদের লেখক বিপ্রদাস বড়ুয়া মঙ্গলুতে যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে 24শে মে 2001 সালে তিনি যাচ্ছিলেন মঙ্গলুতে। যাওয়ার পথে আমরা দেখেছিলাম তিনি মঙ্গলুতে পৌঁছে ট্যাক্স অফ দপ্তর পার হয়ে তিনি একটি হোটেলে উঠেছিলেন। তারপরে সেখান থেকে তিনি একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। আমরা সেখানে গিয়ে থেমে গিয়েছিলাম। আজকে দেখি তারপর থেকে আমরা বিস্তারিত করবার চেষ্টা করব। রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে, লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে। একটি মেয়ে এসছে, সে লুঙ্গি ঢাকা, মানে লুঙ্গি পরা কিন্তু কোমর ঢাকা ব্লাউজ। আমরা আগেই জেনেছি মায়ানমারের সবাই লুঙ্গি পরে, মেয়েরাও পরে, ছেলেরাও লুঙ্গি পরে। ওর নাম ঝর্ণা। ঝর্ণা নামটা কিন্তু কেমন আমাদের বাঙালি বাঙালি, তাই না? ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরে রোগা পাটকা নারীর মতো। ঝর্ণার চেহারাটা একদম দুর্বল, ফ্যামিলিও দুর্বল এবং শরীর স্বাস্থ্য দুর্বল, এইরকম বলেছেন। রোগা পাটকা নারীর মতো। পোড়া লঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো। কষলে বলতে ভর্তা করলো আর কি। একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা। বাহ, খাস চট্টগ্রামের খাবার। আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে বলতে এটি আসলে এই যে পোড়া লঙ্কা কষলে যে একটি মরিচ ভর্তা করা হলো, এটি আসলে বার্মাদের খাবার। এই খাবারটা বড়ুয়ারা নিয়েছে। বড়ুয়া কারা? বড়ুয়া হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তারা বড়ুয়ারা। মানে আমাদের বাংলাদেশে যারা বৌদ্ধরা রয়েছে, বড়ুয়ারা রয়েছে, তারাও এই পোড়া লঙ্কা কষলে, পোড়া লঙ্কা বলতে পোড়া মরিচ পাটা ভর্তা, আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে, পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুইচায় বা মাটির হামানদিস্তায় পিষে নেয়। একটা রাত কেটে গেল অখ্যাত বা কুশ্রী হোটেলে। আমরা গত ক্লাসে জেনেছিলাম আমাদের লেখক একটি চতুর্থ শ্রেণীর হোটেলে উঠেছিলেন। সেই হোটেলটি দোতলা ছিল, বাট কাঠের, মানে কাঠের যেমন তেমন দেয়াল, মানে খুব একদম খারাপ পরিস্থিতিতে কেউ না পড়লে সেই হোটেলে ওঠে না। তো এই জন্য লেখক বলছে যে একদম বিশ্রী বা কুশ্রী হোটেলে বা অখ্যাত হোটেলে একটি রাত কেটে গেল। সে কত তারিখের রাত? 24শে মে দিন, গত রাত 2001। 25শে মে দ্বিতীয় দিন, লেখকের বার্মার দ্বিতীয় দিন। মহাথেরোর সঙ্গে মঙ্গলুর প্রধান সড়ক দিয়ে চলেছি। মহাথেরো হচ্ছে বৌদ্ধ গুরু, তার সঙ্গে যে মঙ্গলুর যে মূল সড়ক, প্রধান সড়ক, সেই সড়ক ধরে চলছি। বাজার যেখান দিয়ে যাচ্ছি সেখানে একটি বাজার, দুই পাশে বাড়ি, নিচে দোকান। নিচে দোকান বলতে নিচতলায় দোকান, ওপরতলায় বাড়ি। আমাদের বাংলাদেশে অনেক রাস্তার ধারে বিশেষ করে যে বাড়িগুলো, সচরাচর নিচতলায় একটি দোকান থাকে, ওপরে বাড়ি থাকে। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের ওপর। ভেতরে যে বাড়িগুলো কোন কাঠের থাম? সেগুন কাঠের থাম অথবা পাকা থাম। থাম বলতে কি? খাম, যে খামগুলোকে বাড়িটা ধরে রাখবে, সেটা থাম। গত রাতে বৃষ্টি হয়েছিল। গত রাত বলতে 24শে মে দিবাগত রাত্রে বৃষ্টি হয়েছিল, এই জন্য ভেজা পথ। গাছপালার পাতা চকচক করছে। গাছপালার পাতা চকচক করার কারণ হচ্ছে গাছের পাতায় তো ধুলো পড়ে, সেই ধুলো বৃষ্টির কারণে ধুয়ে গেছে, এই জন্য গাছের পাতা চকচক করছে। কেমন চকচক করছে? নতুন ধাতব, নতুন টাকার মতো। ধাতব টাকা বলতে যে পয়সা, আমাদের দেশে যে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন আছে না, এগুলো ধাতব মুদ্রা। যেরকম চকচক করে, এরকম গাছের পাতা ওরকম চকচক করছে। বৃষ্টি, শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো স্বাভাবিক নিয়ম। আম গাছ পৃথিবীর যেখানেই যাবে একই রকম পাতা, কাঁঠাল যেখানে যাবে সবই একরকম। এই জন্য বলছে যে বৃষ্টি, শিরীষ সব গাছগুলো আমাদের মতো, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো। পদাউকের পাতা লক লক করছে। পদাউক নামক একটা গাছ রয়েছে, তার পাতা লক লক করছে। পদাউকের সোনারং ফুল ফোটার এটি সময়। পদাউকের যে ফুল, এটি কোন কালারের হয়? সোনালি কালারের রং। এই ফুলটা এখন ফুটবার সময়। মিয়ানমারে ওদের নাম সেন্না। কোনগুলো? পদাউকের যে কথা বলা হয়েছে। মঙ্গলুর কিছু গাছ ব্রিটিশ আমলের। লেখক গিয়েছিলেন 2001 সালে, কিন্তু লেখক বলছে ব্রিটিশ আমলের গাছ, তার মানে আজ থেকে প্রায় 200 বছর
আগে বা 250 বছর আগে গাছগুলো লাগানো হয়েছিল। ওদের বয়স শতাব্দী বা তারও বেশি। বৃষ্টি শিরীষ তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ আছে, কাঠগোলাপ এবং সোনালু। নারকেল সর্বত্র, মিয়ানমারের সব জায়গায় নারকেল গাছ আছে, এটার জন্য বলেছে নারকেল সর্বত্র। বাড়ির সামনে নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে, তাতে রঙিন ফুল এবং সাদা ফুল। অর্কিড গাছেও ফুল ফুটেছে, সাদা ফুল ফুটেছে, রঙিনও ফুটেছে, সাদাও ফুটেছে। পাইকায় বোরকা পরা মহিলা, আমরা এর আগের ক্লাসে বলছিলাম পাইকা কি আমাদের দেশে রিক্সার মতো, কিন্তু রিক্সা হচ্ছে আমাদের একরকম রিক্সা, ওদের মোটরসাইকেলের পেছনে একটা এক্সট্রা চাকা বসিয়ে যে করা হয়েছে, এটার নাম পাইকা। তার মাথার উপর ছাতা, ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল তুলে দিল। মাথার উপরে ছাতা, সেই বোরকা পরা। তারপরেও আমরা যেহেতু অন্য দেশ থেকে এসেছি, মানে বাংলাদেশ থেকে গিয়েছি, আমরা নতুন যা আনকমন দেখছি ছবি তুলে ফেলছি। তো যখনই লেখক ছবি তুলতে গেছে তখনই ছাতা দিয়ে তার মুখটি ঢেকে ফেলেছে। তার কারণ হচ্ছে যেহেতু বোরকা পরা, সে চায় না আমার ছবি অন্য কেউ তুলুক। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউ ইজার সেতু পার হয়ে গেলাম। মংডু শহরের পূর্ব দিকে একটি সেতু রয়েছে, সেতুর নাম হচ্ছে সেউ ইজার সেতু। নদীর নাম সুধারডিয়ার। মংডুর পাশে যে একটি নদী রয়েছে, সে নদীর নাম সুধারডিয়ার, এবং সেই সুধারডিয়ার নদীর উপর দিয়ে যে ব্রিজটি রয়েছে, সে ব্রিজটির নাম হচ্ছে সেউচা। এপারে মংডু, ওপাশে সুধারডিয়ার। রাস্তার এপাশে মংডু এবং ওপাশে সুধারডিয়ার মুসলিম গ্রাম। সুধারডিয়ার যে পাড়াটা, এটি হচ্ছে মুসলিম গ্রাম। সেতুর কাছেই 5-7 জন মাছ নিয়ে বসেছে, তরিতরকারি নিয়ে বসেছে কয়েকজন। গ্রামের ছোট্ট বাজার, আমাদের দেশে যেমন ছোট ছোট বাজার থাকে, অনেকগুলো বাড়ি থাকলে একটা ছোটোখাটো বাজার হয়ে যায়, ওই রকম সেউজার সেতু পার হয়ে আমরা দেখলাম কিছু ছোট্ট বাজার আছে। 5-6টা বেড়ার দোকান। বুড়ো আঙুলের সমান চিংড়ি কিলো 4 থেকে 500 টাকা। বুড়ো আঙুল বলতে এই সাইজের চিংড়ি, অথচ এক কিলো মধ্যে 1 কেজি। 1 কেজি চিংড়ির দাম 4 থেকে 500 চা। চা বলতে আমাদের দেশে যেমন পয়সা, ওরকম ওদের দেশে চা। তো আমাদের দেশের টাকা, ওদের দেশে চা। তো 500 চা, ওদের 500 চা সমান সমান আমাদের দেশে 40-50 টাকা হবে, এই আর। আমাদের তুলনায় পানির দাম টাকার হিসেবে 40 থেকে 50 টাকার মধ্যে। নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের। চিংড়ি, যেখানে চিংড়ি চাষ করা হয় বাদ দিয়ে ওগুলোকে বলা হচ্ছে ঘের, চিংড়ির ঘের। অঢেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? আমরা যেহেতু সবাই লুঙ্গি পরা, আমরা আমাদের দেশীয় পোশাক পরা, প্যান্ট পরা। মংডুতে এখন প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। মহাথেরো চিবর পড়েছেন। মহাথেরো কে যেন বৌদ্ধ ধর্মীয় গুরু, তিনি চিবর পড়েছেন। বর্মীরা সবাই লুঙ্গি পড়েছে, অফিস কাছারিতে লুঙ্গি। গতকাল শুল্ক অফিসের 2 জনের প্যান্ট দেখেছি, ওরা পুলিশরা ওখানে প্যান্ট পরে, অন্যদের লুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি এবং প্যাগোডা, এই 3 নিয়ে মিয়ানমার। ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষু, গব বা ভালো, সাম্মান বা সাম্পান বা সাসাবো, থামি, বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গি ইত্যাদি অনেক বার্মা শব্দ আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে। আমরা জানি অনেক, আমাদের বাংলা ভাষায় তো অনেক ধরনের বিদেশি ভাষা এসে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এর মধ্যে লুঙ্গি, ফুঙ্গি, এরকম অনেক শব্দগুলো মিয়ানমার থেকে, তাদের ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি। ফুঙ্গি বলতে বলেছিলাম বৌদ্ধ ধর্মীয় যারা গুরু। সকালে তারা খালি পায়ে ভিক্ষে করতে বের হন। ভিক্ষে ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না, ভিক্ষাই তাদের জীবিকা। ভিক্ষুদের পরিধি চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো। বলছে তারা যে একটা কালার একটা জামা পরে, ঠিক জামা না আসলে, গায়ে যে জড়ায়, সেটি হচ্ছে সেলাইবিহীন লুঙ্গির মতো। লুঙ্গিটা সেলাই না করলে যেমন হয়, গায়ের সাথে পেঁচিয়ে রাখে, সেরকম। গায়ে আলাদা এক টুকরো, অন্য এক টুকরো চিবর থাকে, হাত কাটা এবং এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে। কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমরবন্ধনী থাকে। আমাদের যেমন বেল্ট পরি, ওরকম একটা কোমরবন্ধনী থাকে। এসব মিলে ত্রিচিবর। একটা হচ্ছে এক্সট্রা ছোট একটি কাপড়, লুঙ্গির মতো একটা, এবং ওই যে কোমরবন্ধনী যেটা, এই 3টে বলে নাম হচ্ছে ত্রিচিবর। 3টি চিবর বা ত্রিচিবর। ভিক্ষুদের এখন লাক্ষা দিয়ে তৈরি হয়। ভিক্ষুদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়, এটি নিয়ম। সাধারণ লাল এবং লালের কাছাকাছি রঙের চিবর রং করা হয়। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। মানে আমরা যেমন আমাদের দেশে আমাদের ধর্মীয় গুরু যারা রয়েছেন, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, তাদেরকে সম্মান করি, বার্মাতে ওই রকম, যেহেতু বৌদ্ধ ধর্মীয় যারা গুরু, তাদেরকে বলা হয় ফুঙ্গি অথবা চিবর, দুঃখিত, ফুঙ্গি অথবা মহাথেরো। সুতরাং ওখানে ওরা ভিক্ষা করলেও ওদেরকে অনেক সম্মানের চোখে দেখা হয়।
ছেলে বুড়ো যুবক যুবতী সবারই পরিধানে লুঙ্গি, স্কুলের পোশাকও লুঙ্গি এবং জামা বা শার্ট। বর্মী মুসলমান, হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান সবার লুঙ্গি, যেহেতু ওটা ওদের জাতীয়তা। মুসলমানও লুঙ্গি, খ্রিস্টিয়ান লুঙ্গি, বৌদ্ধ লুঙ্গি, সবাই লুঙ্গি পরে, যেহেতু ওটি ওদের বার্মার জাতীয়তা। যেমন আমাদের দেশে আমরা সবাই লোকালে যারা থাকি তারা সবাই লুঙ্গি পরি, শহরের আশপাশে যারা থাকে সচরাচর আমরা কোনো দল মত ধর্ম দেখি না, আমরা সবাই শার্ট প্যান্ট পরি, আমাদের এটি জাতীয়। ওরকম ওদের। বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুজে দেয়, মংরুর মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে, মানে মঙ্গুতে যারা মুসলিম থাকে তারা শার্টটা পরে লুঙ্গির বাইরে, আর অন্যরা ওরা ইন করে শার্টটা লুঙ্গির উপর দিয়ে, দুঃখিত, শার্টটা পরে নিচে, তার উপরে লুঙ্গি পরে, আর মুসলমানরা লুঙ্গি আগে পরে শার্টটা তার উপরে ছেড়ে দেয়। মঙ্গলুর মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে। বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে। মাত্র 100 বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। সেই বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলা থেকে একদম পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। আমাদের এই উপমহাদেশে কিন্তু লুঙ্গি অ্যাভেলেবল চলে, অন্য দেশগুলোতে, ইউরোপের বা অন্যান্য দেশগুলোতে লুঙ্গি এইভাবে অ্যাভেলেবল চলে না। লুঙ্গি, শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে 2 ফিতের মজবুত স্যান্ডেল বর্মিদের জাতীয় পোশাক। 2 ফিতের বলতে আমরা যেটা চপ্পল বলি, সেই পোশাক কিন্তু ওরা স্ট্রং, মানে সেই স্যান্ডেল কিন্তু খুব মজবুত স্যান্ডেল ওরা পরে। লোকজন আমাদের দেখছে, আমাদের পোশাক এবং চালচলন ওদের থেকে ভিন্ন। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে। কারণ আমার দেশে যদি কোনো অন্য দেশ থেকে আসে, চায়না থেকে আসে, জাপান থেকে আসে, যে দেশ থেকে আসে, আমরা কিন্তু প্রথমে আন্দাজ করব তার পোশাক আশাক, তার কথাবার্তা, চালচলন কোনো একটা আনকমন। তো আমরা যেহেতু আমাদের লেখক বিপ্রদাস গুরু সেখানে গিয়েছেন, তাকে সবাই ফলো করছে। এতো লোকাল লোক নয়, অন্য দেশ থেকে এসছে, এটা সবাই ফলো করবে। সেতু পেরিয়ে ফিরে আসছি, সেতুর নাম বলেছিলাম কি, সেউইজার সেতু। কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মি পাহাড় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরিষ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে, ভাসমান দোকান। সকালে টিফিনে এরকম দোকান পুলক সহ খেয়েছি, খুব মজা নিয়ে খেয়েছি। নুডলস, পোড়া লঙ্কা গুঁড়োর, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি সবজি দিয়ে স্যুপ, ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ক্ষিপ্র গতিতে, ডিমের খোসা ছুলে ক্ষিপ্র গতিতে কী করে টুকরো টুকরো করে। আমার মোটামুটি ভালোই লেগেছে, সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সা দুধ চা। মানে আমাদের দেশে কিছুদিন আগে ছিল আপনি ভাত খাবেন কোনো হোটেলে, ডাল ফ্রি। তো লেখক বলছে যে উনি যে হোটেলে সকালে নাস্তাটা করেছেন সেখানে দুধ চিনি ছাড়া চা দিয়েছে বিনি পয়সা, টাকা পয়সা লাগবে না, যেহেতু ফ্রি খাবে, যেহেতু তার হোটেল থেকেই নাস্তা করেছে সকালে, সকালের নাস্তার সঙ্গে চাটা ফ্রি। দোকানে মাঝবয়সী মহিলা ইঙ্গিতে ইংরেজিতে কোনো মতে একরকমই করে কথা হলো। বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে। বিদেশটা তো আসলে এমনি, ভাঙা ভাঙা বাংলা, ভাঙা ভাঙা ইংরেজি, ভাঙা ভাঙা উর্দু, হিন্দি, মানে যে যেভাবে বোঝে, কখনো অঙ্গভঙ্গি দিয়ে বোঝাতে হয়। লেখক বলছে যে এইভাবে অপূর্ণভাবেই আমার কথাগুলো মানুষের সঙ্গে বলতে হবে। দোকানটির দিকে এগিয়ে গেলাম। কোন দোকান, যে দোকানের কথা বলছে ওই দোকানে। মাথার উপর ছত্রাকার শিরিষ গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে। আমরা এখানে কিন্তু অনেক দোকান পেয়েছি এরকম পলিথিন জড়ানো মতো শুরু থেকেই, কারণ এত সব অস্থায়ী দোকান, এগুলো সব স্থায়ী দোকান নয়। লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেকচি, টুল আছে বাসার। তরুণী বলল বিকিকিনি শেষ, নুডলস আছে, কিন্তু মশলাপাতিও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। বলেছিলাম মালকিন কি, মহিলা, মেয়ে যারা ব্যবসা করে তাদেরকে বলা হচ্ছে মালকিন। রোহিঙ্গা মুসলিম বয় আছে 2 জন। রোহিঙ্গা বলতে আমাদের দেশে যারা রোহিঙ্গা এসছে সেই রোহিঙ্গা, ওখানকার লোকাল। রোহিঙ্গা 2 জন, মুসলিম বয় আছে 2 জন, কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই। দুধ চিনির চা ও বিনি পয়সার চা আছে। দোকানের ভেতরে আরেক মহিলা চুরুটি, সিগারেট এবং পান বেচতে বসছে। অন্য মহিলারাও আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চিরস্বাধীন। কোথায়? বার্মায় মহিলারা চিরস্বাধীন। দোকানের মালিক তারা, সবই খুব সাধারণ মানের। চা খেয়ে বেরিয়ে এলাম। এই যে আমরা লেখকের 2001 সালের 24শে মে মিয়ানমারে বা বঙ্গতে যাওয়ার যে কাহিনীটি 24শে মে শুরু হয়েছিল, 25শে মে, মানে 2 দিনের এই কাহিনীটি, মানে ওই দিন সন্ধ্যার থেকে ঘটনাটা শুরু হয়ে আজকে সকাল পর্যন্ত যে কাহিনী ছিল সেটি লেখক এই বইতে লিপিবদ্ধ করতে পেরেছেন। তার মানে বিদেশে যাওয়ার ঘটনা তো লম্বা থাকে, তো তার আরও কাহিনী যেগুলো আছে সেগুলো হয়তো আমরা অন্য বইতে বা অন্য ক্লাসের বইতে আমরা পাবো, কিন্তু এই বইতে আমরা এটুকুই পেয়েছি যে মানে লেখক মূলত এক দেশ থেকে অন্য দেশে যেতে গিয়ে যা দেখেছেন সেইগুলো এখানে উপস্থাপন করেছেন। এইটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরাও যদি কখনো অন্য দেশে যাই, কী দপ্তর আমাদের পার করতে হবে? বিশেষ করে শুল্ক দপ্তর, যেখানে আপনার পাসপোর্ট ভিসা চেক হবে, তারপরে দেখবে ভ্রমণ ট্যাক্স দেওয়া আছে কিনা,
ঠিক আছে, যদি কেউ কখনো বাইরে যায় তাহলে এই গল্পটা তাকে খুব হেল্প করবে। মূলত এই গল্প পড়ে আমরা আমাদের ঠিক পাশের একটি দেশের ওখানকার সমাজ, ওখানকার কিছু সংস্কৃতি, ওখানকার মানুষের ভাষা, ওখানকার কিছু মানুষের অভ্যাস আমরা জানতে পারলাম। এটি হচ্ছে আমাদের এই গল্পটির মূল উদ্দেশ্য। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু করোনা অতিমারি চলছে, তোমরা নিশ্চয়ই এই অতিমারির সময় নিজে সেফ থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আশা করি বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। এখন রমজান চলছে, এই রমজানে যতদূর সম্ভব নিজেকে সুস্থতা রেখে পড়াশোনা চালিয়ে যাবে, এটি তোমাদের জন্য আমার চাওয়া। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।